হ্যালো ডেয়ার অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বার একাডেমি। শুরু হচ্ছে আমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের জেনারেল স্টাডিজের ক্লাস। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই ক্লাসগুলোতে আমরা আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করব আজকের এই ক্লাসটি তোমরা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং এক্সামের প্রাক মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস প্রোভাইড করছি, তাই ক্লাসটি অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে নেবে এবং চ্যানেলে নতুন অ্যাসপারেন্ট হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে নেবে যাতে গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন অতি সহজেই পেয়ে যাও। চলো দেরি না করে আমরা টপিকে যাই। তাহলে প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের। তাহলে তোমরা এটার উত্তর অবশ্যই তোমরা অনেকেই জানো এবং অবশ্যই মনে মনে কিন্তু কল্পনাও করতে পারো এর উত্তরটি। তোমরা অ্যান্সার কমেন্ট বক্সেও কিন্তু দিতে পারো। তাহলে প্রথম প্রশ্নই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তরটি এখন দেখে নেব। সঠিক উত্তরটি হলো বি, ১৯৩৯ সালে শুরু হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট অর্থাৎ কোন প্রেক্ষাপটে এটি শুরু হয়েছিল সেটা জানবো। ১৯৩৯ সালের 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে কিন্তু এই যুদ্ধের সূচনা হয়। অর্থাৎ জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে এর মাধ্যমেই যুদ্ধের সূচনা হয়। এ প্রধান কারণ কি ছিল? অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানির সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা। প্রধান কারণ কিন্তু এর মধ্যে ছিল হিটলারের যে এ সাম্রাজ্য বিস্তার, তার আকাঙ্ক্ষা এটাই প্রধান কারণ ছিল। পক্ষসমূহ অর্থাৎ যুদ্ধের যে পক্ষপাত ছিল, দুটি পক্ষ যুদ্ধ মূলত মিত্র শক্তি অর্থাৎ ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা একটি পক্ষে ছিল এবং অক্ষ শক্তি যাকে বলা হচ্ছে জার্মানি, ইতালি, জাপান এটি কিন্তু আরেকটি পক্ষ ছিল। এই ২ পক্ষের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধ দীর্ঘ ৬ বছর স্থায়ী ছিল এবং ১৯৪৫ সালে কিন্তু এটি শেষ হয়। তাহলে আমরা ম্যাপের মাধ্যমে নিচে তোমরা খেয়াল করবে, ম্যাপের মাধ্যমে কিন্তু দেখলে তোমাদের বিষয়টি আরো সহজ হয়ে দাঁড়াবে। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ। বিশালগড় দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিশালগড় দুর্গ। তাহলে সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হবে সি, ত্রিপুরা রাজ্যে কিন্তু বিশালগড় দুর্গ অবস্থিত। এই সম্বন্ধে এটি ১৮ শতাব্দীতে ত্রিপুরার রাজা কৃষ্ণমাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। অর্থাৎ ত্রিপুরার রাজা ছিল তখন ১৮ শতাব্দীতে কৃষ্ণমাণিক্য, তার দ্বারাই কিন্তু এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। এটি একটি টিলার উপর নির্মিত হয়েছিল যাতে শত্রুদের উপর নজর রাখা সম্ভব হয়। এইরকম একটা দেখো তোমরা স্ক্রিনে এসছে ছবি, এরকম একটা টিলার উপর নির্মাণ করা হয়েছে যাতে এ দূর থেকে শত্রুদের উপর নজর রাখা যায়। তাহলে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। বিশালগড় দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সোলার কুকার নিচের কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? খুব গুরুত্বপূর্ণ সায়েন্সের কোশ্চেন, এটি একটি পরীক্ষার জন্য। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে ঝটাপট উত্তরও কিন্তু দিয়ে দিতে পারো আমার কোশ্চেনের উত্তর আসার আগে। তাহলে সোলার কুকার কোন নীতির উপর কাজ করে? এখন সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো বি, গ্রিনহাউস প্রভাবের জন্যই কিন্তু সোলার কুকার কাজ করে। সোলার কুকার মূলত গ্রিনহাউস প্রভাব অর্থাৎ গ্রিনহাউস ইফেক্ট এবং আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে। তবেই তো না রান্নাটা হবে তাপশক্তি রূপান্তরিত হলে। তাহলে এই মাধ্যমে কিন্তু সোলার কুকার কাজ করে। এর ফলে কি হয়, ভিতরে তাপমাত্রা ১০০ ডিগ্রি থেকে ১৪০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। যেটা আরকি সূর্যের যে রশ্মি ঢাকনা থাকে আরকি সোলার কুকারের উপরে, সেই ঢাকনা কি করে যে সোলার শক্তিকে, সূর্য শক্তিকে একদম তাপশক্তিতে রূপান্তরিত করে ভেতরে তাপকে বাইরে যেতে দেয় না। এর ফলে কিন্তু তাপ ১০০ ডিগ্রি থেকে ১৪০ ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, যার প্রভাবে কিন্তু রান্না হয়। তাহলে প্রশ্নটি মনে রাখছো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সোলার কুকার কোন নীতির উপর কাজ করে? সেটা হচ্ছে গ্রিনহাউস ইফেক্ট। উত্তর হচ্ছে বি। পরবর্তী, মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির প্রধান কারণ কি? এরকম কিন্তু সায়েন্সের কোশ্চেন অনেকবার দেখা গেছে মায়োপিয়া থেকেও।
ক্ষীণ দৃষ্টির প্রধান কারণ কি? সঠিক উত্তরটি জেনে নাও। সঠিক উত্তরটি অক্ষি গোলকের দৈর্ঘ্য স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়া। এটি কিন্তু সঠিক উত্তর বি। অর্থাৎ মায়োপিয়ার প্রধান কারণ অক্ষি গোলকের দৈর্ঘ্য স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাওয়া। মায়োপিয়া অর্থাৎ ক্ষীণ দৃষ্টি, চোখের এমন একটি অবস্থা যেখানে কাছের বস্তু স্পষ্ট দেখতে পাবে কিন্তু দূরের বস্তু যেন ঝাপসা মনে হয়। এটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়ায় কি হয়? যে কাছের বস্তু কিন্তু দেখতে পাও কিন্তু দূরের বস্তু ঝাপসা দেখে। এর প্রধান কারণ কি? অক্ষিগোলকের দৈর্ঘ্য বৃদ্ধি। যদি চোখের মণি বা অক্ষিগোলকের স্বাভাবিকের দৈর্ঘ্যের চেয়ে লম্বা হয়ে যায়, তবে কিন্তু আলোক রশ্মি রেটিনার উপর না পড়ে তার তার কিন্তু রেটিনার উপর পড়ে না। তার সামনেই মিলিত হয়ে যায়। তার সামান্য আগেই মিলিত হয়ে যায়। দেখো এখানে ছবিতে আমরা দেখব নরমাল ভিশন, ১ম ছবিটি বাঁদিকে নরমাল ভিশন কিন্তু এখানে রেটিনার উপর পড়ছে, কিন্তু মায়োপিয়া হলে রেটিনার উপর পড়ছে না। এটার ফলে কিন্তু আমরা কাছের কাছের বস্তু দেখতে পাই কিন্তু দূরের বস্তুকে ঝাপসা মনে হয়। তাহলে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি বলো বা যারা MTS দেবে তাদের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির প্রধান কারণ হচ্ছে অক্ষিগোলকের দৈর্ঘ্য স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়া। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বীজের সুপ্ত অবস্থা ভাঙতে এবং অঙ্কুরোদ্গমে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তরটি তোমরা যারা জানো অবশ্যই পার্টিসিপেট করতে পারো, মনে মনে হোক, কমেন্ট বক্সে হোক, অবশ্যই পার্টিসিপেট করো। আর যারা জানো না তারা সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হলো বি, জিব্রেলিন। জিব্রেলিন এই হরমোনের প্রভাবে কিন্তু অঙ্কুরোদ্গম হয় বীজের। তাহলে কি হয়? জিব্রেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এটি বীজের ভেতরে থাকা স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে শর্করায় রূপান্তরিত করতে এনজাইম উদ্দীপিত করে, যা ভ্রূণের বৃদ্ধিতে শক্তি যোগায়। অর্থাৎ ভ্রূণের যে বৃদ্ধি হয় তার জন্য একটা শক্তির দরকার হয়। এই শক্তি কিন্তু এই হরমোনের প্রভাবে কি করে? এই হরমোনের যে বীজের ভেতরে স্টার্চ বা শ্বেতসার থাকে তাকে ভেঙে শর্করা শক্তিতে রূপান্তর করে, তবে কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হয়। তাহলে তোমরা মনে রাখছো বীজের সুপ্ত অবস্থা ভাঙতে বা অঙ্কুরোদ্গমে সাহায্য করছে কোন হরমোন? জিব্রেলিন। তাহলে পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। ডিলটোমিটার ডিলাটোমিটার নয়, সরি, ডিলাটোমিটার নিচের কোনটি পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়? ডিলাটোমিটার। তাহলে সঠিক উত্তরটি দেখে নাও। পদার্থের আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন মাপার জন্য কিন্তু ডিলাটোমিটার ব্যবহার করা হয়। এটি মূলত তাপীয় প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপেনশন পরিমাপের জন্য ব্যবহৃত হয়। যখন কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত করা হয় তখন তার আয়তন বা দৈর্ঘ্যে যে পরিবর্তন আসে, ডিলাটোমিটার সেই সূক্ষ্ম পরিবর্তন রেকর্ড করে। অর্থাৎ একদম সূক্ষ্ম পরিবর্তন কিন্তু মাপা হয় এই ডিলাটোমিটারের সাহায্যে। ডিলাটোমিটার কি করে? যে একদম যে কোনো বস্তু তাপীয় প্রসারণ, সাধারণত তাপের প্রভাবে কিন্তু অতি সূক্ষ্ম যে এ আয়তনের পরিবর্তন হয় তারই রেকর্ড করা হয় আরকি, তারই পরিমাপ করা হয় এই ডিলাটোমিটারের সাহায্যে। তাহলে অবশ্যই এটা সায়েন্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরকম কিন্তু অনেক কোশ্চেন আগে দেখা গেছে, তোমাদের কিন্তু আবারও আসতে পারে। তাই তোমরা এটা মনে রাখছো ডিলাটোমিটার কোনটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর বি, পদার্থের আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন চিড়িয়াখানায় প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক ওয়াইল্ড লাইফ বায়োব্যাংক স্থাপন করা হয়েছিল? এটি আমি তোমাদের আগে যে ক্লাসগুলো নিয়েছি তোমাদের বলা হয়েছে যে প্রথম যেখানে শব্দটি আসে সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে এখানে প্রশ্নটি হচ্ছে কোন চিড়িয়াখানায় প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক ওয়াইল্ড লাইফ বায়োব্যাংক স্থাপন করা হয়েছে? তাহলে যারা জানো অবশ্যই পার্টিসিপেট করো, মনে মনে হোক বা কমেন্টে হোক। তাহলে সঠিক উত্তরটি যারা জানো না তারা অবশ্যই দেখে নাও, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বি, সঠিক উত্তরটি হবে বি, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। দার্জিলিংয়ে অবস্থিত এই পার্কে কিন্তু প্রথম ওয়াইল্ড লাইফ বায়োব্যাংক স্থাপন করা হয়েছে। তাহলে দার্জিলিংয়ের এই যে পদ্মা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক ভারতের প্রথম চিড়িয়াখানা হিসাবে বিপন্ন প্রাণীদের, বিশেষ করে রেড পান্ডা এবং তুষার চিতা জেনেটিক উৎপাদন সংরক্ষণের জন্য একটি বায়োব্যাংক তৈরি করেছে। অর্থাৎ বায়োব্যাংক কি? তাহলে এখান থেকে বুঝতেই পারছো বায়োব্যাংক হচ্ছে যে সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণী তাদেরকে কিন্তু সংরক্ষণ করার জন্যই কিন্তু এই বায়োব্যাংক তৈরি করা হয়। তাহলে এটা তৈরি হচ্ছে পদ্মা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, বিশেষ করে কাদের জন্য? রেড পান্ডা এবং তুষার চিতার জন্য। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা চলে যাব। এরপর
হচ্ছে ক্রান্তীয় তৃণভূমিকে সাধারণভাবে কি নামে ডাকা হয়? তাহলে এটা অনেকেই জানো বারবার কিন্তু তোমরা পড়ে এসছো যে ক্রান্তীয় তৃণভূমিকে সাধারণভাবে কি নামে ডাকা হয়? সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি যারা জানো না তারা অবশ্যই দেখে নাও। সঠিক উত্তরটি হচ্ছে সি, সাভানা। সাভানা বলা হয় ক্রান্তীয় তৃণভূমিকে। তাহলে এই ক্রান্তীয় তৃণভূমি মূলত ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়ন এবং মরুভূমির মধ্যবর্তী স্থানে দেখা যায়। তো কোথায় দেখা যায়? এটা ক্রান্তীয় তৃণভূমি ট্রপিক্যাল রিজিয়ন এবং মরুভূমির যে মধ্যবর্তী স্থান সেখানে বিশেষ করে দেখা যায়। যেখানে বৃষ্টিপাত খুব কম হয় এবং বিক্ষিপ্তভাবে কিছু গাছপালা হয়, সেখানে হয়। বিভিন্ন অঞ্চলের নামগুলো অর্থাৎ এই যে ক্রান্তীয় তৃণভূমি এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। আফ্রিকায় ডাকা হয় সাভানা নামে, ব্রাজিলে ক্যাম্পোস নামে ডাকা হয়, আর ভেনেজুয়েলার ল্যানোস নামেও কিন্তু একে ডাকা হয়। তাহলে এইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ যে কোন অঞ্চলে ক্রান্তীয় তৃণভূমিকে কি নামে ডাকা হয়। তাহলে আফ্রিকাকে তো তোমরা জানলে সাভানা নামে ডাকা হয় ক্রান্তীয় তৃণভূমিকে সাধারণভাবে সাভানাই বলে, কিন্তু ব্রাজিলে একে ক্যাম্পোস বলা হয়, ভেনেজুয়েলায় একে ল্যানোস বলা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে আমরা চলে যাই যে সাইখোম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? এটা অনেকেই এনার সঙ্গে পরিচিত, তোমরা অনেকেই নাম শুনেছ মীরাবাই চানু। তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হলো সি, ভার উত্তোলন বা ওয়েট লিফটিং এর সঙ্গে কিন্তু ইনি যুক্ত। মীরাবাই চানু ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা। তাহলে তোমরা এটাও পরীক্ষায় এসেছে মীরাবাই চানু যে ভারতের ওয়ার্ল্ড ওয়েট লিফটিং একজন ভার উত্তোলন খেলোয়াড়। তিনি হচ্ছে কোন রাজ্যের বাসিন্দা? তাহলে এটাও কিন্তু প্রশ্নে আসে কোন রাজ্যের বাসিন্দা? তাহলে মণিপুর রাজ্যের বাসিন্দা। তিনি কিন্তু 2020 সালে যে টোকিও অলিম্পিক হয়েছিল তাতে রৌপ্য পদক অর্থাৎ সিলভার মেডেল জিতেছিলেন। আর কমনওয়েলথ গেমসে একাধিক পদক তিনি জিতেছেন। 2016 সালে চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। তাহলে কেন এটি গুরুত্বপূর্ণ হয়? যে এইগুলোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হয়। তোমরা মনে রাখছো পাশাপাশি কিন্তু অনেক ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করছি সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে দেখবে ক্লাস শেষ পর্যন্ত। সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে অ্যাডিশনাল ডিটেলসটাও প্রোভাইড করছি সেটাও কিন্তু সেখান থেকেও কিন্তু কোশ্চেন তুলে দিতে পারে। তাই অবশ্যই ধ্যানের সাথে কিন্তু ক্লাসটি করবে। তাহলে মীরাবাই চানু 2020 সালে টোকিও অলিম্পিকে সিলভার মেডেল জিতেছিল। আর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ তাকে ভারত সরকার পদ্মশ্রী এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করেছেন। এর জন্য কিন্তু মীরাবাই চানু খুবই নিউজেও আছেন, যার জন্য তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়েট লিফটিং। তিনি পদ্মশ্রী এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। আর একটা 2020 সালে টোকিও অলিম্পিক তিনি সিলভার মেডেলও জিতেছিলেন। তাহলে এর পরবর্তী প্রশ্নটিতে চলে যাই যে সিডির উপরিভাগ রঙিন বর্ণালী দেখা যাওয়ার প্রধান বৈজ্ঞানিক কারণ কি? অর্থাৎ সিডি অনেকে আগে এখন হয়তো চলে না কিন্তু অনেকেই দেখেছো যে সিডি বলে একটা জিনিস ছিল যেটা গোল হতো। সেখানে কিন্তু ও একটা কালার যে রামধনুর মতো একটা কালার দেখতে পাওয়া যেত। সেটার জন্য কোন বৈজ্ঞানিক কারণের জন্য দেখা যায়? তাহলে সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি সি, আলোর অপবর্তন ও ব্যতিচার, যাকে বলছে ডিফ্র্যাকশন এবং ইন্টারফেয়ারেন্সের জন্যই কিন্তু সিডির উপরিভাগের রঙিন বর্ণালী দেখা যেত। যারা আপকামিং যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাছাড়াও যারা SSC MTS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আমাদের এই যে ধুরন্ধর ব্যাচ অলরেডি ক্লাস চলছে। সমস্ত কিন্তু আপডেটেড সিলেবাস, আপডেটেড এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু কিন্তু নতুন সিলেবাস আর নতুন এক্সাম প্যাটার্নের উপর ভিত্তি করে ক্লাসগুলো নেওয়া হচ্ছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা। যারা ক্লাস নিতে চাও বা কোনো ডেমো ক্লাসও নিতে চাও তারা কিন্তু নিচের দেওয়া নাম্বারগুলোতে অতি সত্বর কন্ট্যাক্ট করো। তোমাদের কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমরা সমস্ত সিলেবাস শেষ করে দেওয়ার চেষ্টা করছি। অতএব অতি সত্বরই কিন্তু যোগাযোগ করো নিচের দেওয়া নাম্বারগুলিতে। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অর্থাৎ টাইগার রিজার্ভ কোনটি? ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ ভারতের কোনটি? অনেকেই জানো। তাহলে যারা জানো তারা অবশ্যই এটার অ্যান্সার কিন্তু আমার অ্যান্সার আসার আগে কমেন্ট বক্সে লিখে ফেলো যে
ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অর্থাৎ টাইগার রিজার্ভ ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? তাহলে এতক্ষণ দিলাম, যারা জানো অবশ্যই লিখে ফেলেছো আশা করব। আর যারা জানো না সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হবে কি? বি, বোর। বোর কিন্তু ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ। তাহলে বোর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় অবস্থিত। তো বোর কোথায় অবস্থিত এটাও গুরুত্বপূর্ণ। বোর কিন্তু মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় অবস্থিত। 2014 সালে ভারতের 47তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসাবে এটি স্বীকৃত পায়। এটির আয়তন কত? মাত্র 138 বর্গ কিলোমিটার, যা ভারতের সবচেয়ে ছোট টাইগার হিসাবে পরিণত করেছে। তাহলে বোর টাইগার রিজার্ভ কিন্তু ভারতের সবচাইতে স্মলেস্ট টাইগার রিজার্ভ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধান এর কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? সামনেই কিন্তু ইলেকশন আসছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আশা করি তোমাদের কিন্তু আসবেই, আসার চান্স খুবই বেশি যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের গঠনের কথা বলা আছে। সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর হবে কি? বি, 324 নং ধারায় কিন্তু ভারতীয় সংবিধানের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের মোট কয়টি মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে? তাহলে সঠিক উত্তরটি জেনে নাও। সঠিক উত্তর হবে কি? বি, 11টি। আমাদের সংবিধানে কিন্তু 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। মূল সংবিধানে কিন্তু এই মৌলিক কর্তব্য ছিল না। যখন সংবিধান তৈরি হয় তখন কিন্তু এই যে মৌলিক কর্তব্য এটা ছিল না। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে শরণ সিং কমিটির সুপারিশে এটি যুক্ত করা হয়। বর্তমানে ভারতের সংবিধানের পার্ট 4 এ এবং 51 ধারায় 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। এই যে 11টি মৌলিক কর্তব্য, যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। খুব গুরুত্বপূর্ণ 11টি মৌলিক কর্তব্য লিখে আমাকে জানাও। যে অবশ্যই যারা কমেন্ট করবে তাদেরকে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তাহলে 11টি মৌলিক কর্তব্য তোমরা জানাচ্ছ অনেকেই। বর্তমানে ভারতের সংবিধানের মোট 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্যসভার একটি অর্থ বিলকে সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? রাজ্যসভায় কিন্তু অর্থ বিল সাধারণত এদের মানে অতটা অধিকার থাকে না অর্থ বিলের, তো তবুও তারা কতদিন পর্যন্ত আটকে রাখতে পারে? তাহলে সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর হবে কি? বি, 14 দিন পর্যন্ত কিন্তু রাজ্যসভায় বিলটি আটকে রাখতে পারে, মানি বিল যেটা। সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ এটাও মনে রাখবে যে সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে 110 নম্বর ধারায় কিন্তু অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। কেবল লোকসভায় পেশ করা হয়। অর্থ বিল কেবল লোকসভায় পেশ করা হয়, রাজ্যসভায় পেশ করা হয় না। রাজ্যসভায় এই বিলটিকে বড়জোর 14 দিন আটকে রাখতে পারে। এই বিলের ক্ষেত্রে লোকসভার ক্ষমতা চূড়ান্ত, অর্থাৎ লোকসভা যেটা বলবে সেটাই কিন্তু এই বিলের হবে। বড়জোর 14 দিন কিন্তু রাজ্যসভা এই বিলটিকে আটকে রাখতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই ধরনের প্রশ্ন আগেও অনেকবার দেখা গেছে, আবারও আসতে পারে যে 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন? গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী ভারতে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? সঠিক উত্তরটি জেনে নাও। সঠিক উত্তরটি হচ্ছে চম্পারণ। চম্পারণে মহাত্মা গান্ধী ভারতের প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন তিনি শুরু করেছিলেন চম্পারণে। বি, সঠিক উত্তর হবে বি, চম্পারণে। 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষীদের উপর ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে মহাত্মা গান্ধী তার প্রথম সত্যাগ্রহ শুরু করেন। অর্থাৎ প্রথম সত্যাগ্রহের কারণ কি ছিল? নীল চাষীদের উপর যে অত্যাচার করছিল ব্রিটিশ সরকার, সেটার জন্য কিন্তু প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী। এটি ভারতের প্রথম বড় কোনো রাজনৈতিক আন্দোলন ছিল। এই আন্দোলনের সাফল্যের পর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করেন। অর্থাৎ তার আগে মহাত্মা বলা হতো না। এই আন্দোলনের পরে কিন্তু মহাত্মা উপাধিতে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের অগ্নি পরীক্ষা ব্যাচ অনেকেরই কিন্তু এখান থেকে ইন্টারভিউ এর গাইড দেওয়া হয়েছে। অনেকের ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে, তাদের আমরা পজিটিভ রিভিউ পেয়েছি। এবং যারা এখন ইন্টারভিউ হয়নি, যারা গাইড নিতে চাও, নিচে দেওয়া নাম্বারগুলোকে অতি সত্বর যোগাযোগ করে নেবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নতে চলে যাই যে রক্ততঞ্চন অর্থাৎ ব্লাড ক্লটিং এ সাহায্য করে কোন ভিটামিন? এই ভিটামিন থেকে কিন্তু কোশ্চেন
দেখা যায় সমস্ত ভিটামিন থেকে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এই ধরনের কিন্তু পড়ে যাবে। যারা জানো কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, নিচে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো ও সিকোয়েন্স অনুযায়ী। ভিটামিন কে এর অভাবে কিন্তু ব্লাড ক্লটিং এ সাহায্য করে কিন্তু ভিটামিন কে। তাহলে পরবর্তী মিশ্র অর্থনীতি বলতে কোনটিকে বোঝায়? মিশ্র অর্থনীতি। এরকম প্রশ্নও আসতে পারে সংজ্ঞা টাইপের। মিশ্র অর্থনীতি বলতে কোনটা? সঠিক উত্তর হবে কি বি, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান যেখানে সেটাকে মিশ্র। মিশ্র অর্থনীতি, মিশ্র কথাটির মধ্যেই কিন্তু বুঝতে পারছো মিশ্রণ। মিশ্রণ মানে সরকারি আর বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান। এখান থেকে কিন্তু যে মিশ্র কথাটি থেকে কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? কোন স্তরে যে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটার উত্তর কি দেখে নাও। সঠিক উত্তর হবে কি সি, আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, যার ফলে কিন্তু আমরা টিভি দেখতে পাই বা রেডিওতে গান শুনতে পাই বা টেলিভিশনের চ্যানেলগুলো আসে। এটা কোন স্তরে প্রতিফলিত হয়? সি, আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? যেটা আমরা বসবাস করি, এটা সর্বনিম্ন স্তরের নাম দেওয়া হয়েছে ট্রপোস্ফিয়ার, যেখানে মেঘ, বৃষ্টি, ঝড় দেখা যায়। এর ঠিক উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে বায়ুমণ্ডল শান্ত থাকে বলে জেট বিমান চলাচল করতে পারে। আর এই স্তরে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর থাকে। ওজোন স্তর কোন স্ফিয়ারে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর থাকে, এটিও গুরুত্বপূর্ণ। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের সেশনটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ। আজকের সেশন এই পর্যন্তই, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের ডেইলি এই সমস্ত ক্লাস কিন্তু থাকছে আপকামিং WBI, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের জন্য। অতএব যারা সিরিয়াস অ্যাসপারেন্ট তারা অবশ্যই কিন্তু একবার সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।